আসসালামু আলাইকুম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর ক্লাস শুরু করব। বেসিক্যালি আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছি এবং যারা মেকানিক্যাল এবং মেকাট্রনিক্স বেশ কিছু ডিপার্টমেন্টেরই এটা ফান্ডামেন্টাল একটা কোর্স হিসেবে থাকে আর কি। তো এই কোর্সটা নিয়ে অনেকের আসলে অনেক প্যানিক থাকে যে আসলে কোর্সটা মেকানিক্স শুনলে আমার কেমন জানি মনে হয় আর কি। তো আসলে কেমন মনে হওয়ার কারণ হচ্ছে আমরা আসলে কোর্সটা ভয় নিয়ে শুরু করি আর কি। তো ভয় পাওয়ার কিছু নাই, এটা সবচেয়ে ইজিয়েস্ট কোর্স। তোমরা নিউটনীয় বলবিদ্যা পড়ছো না? তো মানে অ্যাকচুয়ালি এখানে সব ফোর্স নিয়ে কাজ করে, ফোর্সের ইফেক্ট এন্ড ফোর্সের কি বলে যে ইন্টারনাল চেঞ্জটা কি হয় ফোর্সের কারণে একটা ম্যাটেরিয়ালস এর আর কি, সেটা নিয়ে আমরা এখানে ডিসকাস করব। তো আমি শুরু করছি আর কি। তো আমি বেসিক্যালি কোর্সটা অফলাইনে কন্টিনিউ করবো আর কি। শুধু তোমাদেরকে থিওরি পার্টটা যাতে, এখানে অনেকগুলো থিওরি আছে এবং বেসিক কনসেপ্ট যেটা তোমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন তোমরা অনেকে ক্লাসে মেকানিক্স শুরু করছো তাই না? তো এখন আমি তোমাদেরকে প্রশ্ন করি যে তোমাদের মেকানিক্স এর কিন্তু ক্যাটাগরি আছে, ফ্লুইড মেকানিক্স, এরপর তোমার আছে সলিড মেকানিক্স, আর তুমি পড়তেছো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তাহলে একটা বেসিক্যালি প্রশ্ন আসে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর সাথে ফ্লুইড মেকানিক্স এর পার্থক্যটা ইজিলি বোঝা যায় তাই না? যে ফ্লুইড ইট ওয়ার্কস উইথ সাম হুইচ ইজ ফ্লো, তাই না? বাট সলিড মেকানিক্স আর তোমার মেকানিক্স দুটার মধ্যে ডিফারেন্সটা কোথাও? তো এটার জন্য জাস্ট এটা একটু মাথায় সেট করে রাখো, যে তোমাদের স্যাররা প্রায় ক্লাসে জিজ্ঞেস করবেই যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন সলিড মেকানিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো তোমাদের বইয়ে অনেক কিছু লেখা আছে, বই পড়লে পাবা। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বেসিক্যালি ওয়ার্কস উইথ টু ফাইন্ডিং দ্য রিয়েকশন। সো রিয়েকশন বের করার জন্য আসলে আমরা এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা ইউজ করি। এখানে কোনো কিছু নাই, শুধু রিয়েকশন বের করা। তুমি যতগুলা ম্যাথিক করবে জাস্ট ফাংশনটা কি, জাস্ট রিয়েকশন বের করা, কথায় রিয়েকশন কি আসতেছে। কিন্তু একটা তুমি বস্তুকে তুমি ইন্টারনালি ফোর্স দিছো, মনে করো আমি টেবিলের উপর একটা বই রাখলাম। তো এই বই রাখার কারণে কি হয় অনেক সময় টেবিলটা ব্যান্ড হয়ে যায় না এরকম করে। তাহলে এই যে ব্যান্ডিংটা হচ্ছে কেন হচ্ছে, এটা কি কারণে হচ্ছে, তাই ইন্টারনাল একটা ফোর্স ডেভেলপ হচ্ছে না, সেটা নিয়ে বেসিক্যালি কাজ করবে সলিড মেকানিক্স বা SM1 যেটাকে আমরা বলি, যেটা তোমরা 2-1 পড়বা আর কি। তো ঠিক আছে, আমি আর কথা না বাড়িয়ে শুরু করতেছি। ইনশাল্লাহ ক্লাসের মধ্যে এখন আরো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাদেরকে আমি দিব। ওকে। সেকেন্ড হচ্ছে আমাদের প্রথম যেটা আমরা শুরু করব, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফোর্স সিস্টেম। ফোর্স সিস্টেম আসলে কি? আহ তাহলে আমরা যদি দেখি হোয়াট ইজ ফোর্স সিস্টেম। ফোর্স সিস্টেম হচ্ছে a force system is a set of a force system is a set of forces acting on a body that determines how the body moves or stays in equilibrium. এক কথায় বললে ফোর্স সিস্টেম হচ্ছে একটা সিস্টেমের উপর যতগুলো ফোর্স কাজ করে সেগুলা সমষ্টিকে আমরা বলতে পারি কি ফোর্স সিস্টেম। একবার কি কনসেপ্ট হচ্ছে যে তুমি একটা বস্তুকে রশ্মিকে টানো, ফুল পুশ দ্যাট চেঞ্জ আ মোশন, তাই না? আর রেজাল্টেন্ট ফোর্স কি সেটা তুমি জানো, যে একটা বস্তুর উপর যদি অসংখ্য ফোর্স কাজ করে তাহলে কি হয়, বস্তু কিন্তু সব দিকে যাবে না। সাধারণত আমরা ছোটবেলা দেখছো যে নৌকা দাঁড় টানে, অথবা দেখছো না যে মানুষ কি করে রশি দিয়ে একটা গাড়ি টানতেছে। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষ গাড়ি টানে। যেমন আমি যদি দেখা এখানে, মনে করো আহ একটা বস্তুর উপরে তুমি এদিকে এদিক থেকে ধাক্কা দিচ্ছ, তোমার ভাই মনে করো এই দিক থেকে ধাক্কা দিচ্ছে, আর বস্তুটা অ্যাকচুয়ালি কোন দিকে যাবে, আরেকজন দিক ধাক্কা দিচ্ছে, সেটা ডিপেন্ড করতেছে তিনটা ফোর্সের রেজাল্টেন্ট লব্ধি বলটা কোন দিকে কাজ করে। সেগুলো তোমরা অবশ্যই পড়ে আসছো, তোমরা জানো। তো আমি সামনের দিকে চলে যাই। আহ এই যেখানে ইম্পর্টেন্ট ফোর্স নিয়ে কাজ করার জন্য আমাদেরকে যে তিনটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ফোর্সের ডিরেক্ট ম্যাগনেটিউড, ডিরেকশন, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের পড়া শুরু আর কি। তো ফার্স্ট হচ্ছে ম্যাগনিটিউড কি। মনে করো তুমি একটা ফোর্স একটা বস্তুর উপরে, এখানে দেখো একটা তুমি এই বক্সটা তুমি টান দিতেছো, কত বড় টান দিতেছো, 10 নিউটন। তো এই 10টা হচ্ছে ওই ফোর্সের ম্যাগনিটিউড। সো এখানে কোনো চিহ্ন হবে না। ডিরেকশন অফ ফোর্স, ফোর্সটা কোন দিকে কাজ করে। তো ফোর্সটা কোন দিকে কাজ করে, যদি এখানে আমি একটা অ্যাক্সিস দেখাতাম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো তুমি বলছো স্যার অ্যালং এক্স অ্যাক্সিসে কাজ করতেছে তাই না, এক্স অ্যাক্সিস বরাবর। কিন্তু আমার একটা প্রশ্ন আসে, এক্স অ্যাক্সিস এ বরাবর আছে, এ বরাবর আছে, তাহলে এটাও এক্স অ্যাক্সিস এটাও এক্স অ্যাক্সিস, আমি যদি বলি এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে তাহলে কি পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না। আমি কিন্তু একটা জিনিস করতে হবে কি, তোমরা যখন ম্যাথ গুলো করবা যে কোনো একটা অ্যাক্সিস তুমি প্লাস ধরে নিবা। আমরা হলো কি করি, এক্সে আমাদের যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আছে সেখানে আমরা মূল বিন্দুর ডান পাশের রাইট সাইড এগুলো কি ধরি, সবসময় পজিটিভ কাউন্টার করি। তুমি যদি এই পাশটা পজিটিভ কাউন্ট করো তাহলে এই ফোর্সটার সামনে কি দিতে হবে, মাইনাস দিতে হবে, কারণ এটা বিপরীত দিকে কাজ করতেছে। ওকে, এরকম আছে আরো আমরা জিনিসগুলো দেখবো আর কি। যেহেতু এটা বিপরীত দিকে কাজ করে, যেটা মাইনাস, আর ওদিকে কাজ করে এটা কি +10। সো ডিরেকশনটার জন্য আমরা এই প্লাস এবং মাইনাস বেসিক্যালি আসতেছি কিসের জন্য, এই ফোর্সের ডিরেকশন দেখানোর জন্য, আর কোনো ফাংশন এখানে নাই আর কি। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন খুবই খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা একটা ফোর্স কোথায় কাজ করে। সাপোজ মনে করো আমি যদি মনে করি এটা একটা বলকে এখানে রাখলাম, এই একটা বল কাজ করতেছে,
আর এখানে একটা বল কাজ করতেছে, সাপোজ আর কি, ধরে নাও এখানে কাজ করে। তো আমি বললাম যে এই বলের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কোথায়, তুমি বলবা যে তাহলে এই পয়েন্টে অ্যাপ্লিকেশন। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই বলের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কোথায়, তুমি বলছো এই পয়েন্টে। আচ্ছা, আমি যদি বলি এই বলের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন এটা না, তুমি বিশ্বাস করবা? দেখো তুমি এই বলটাকে এক্সটেন্ড করো, করতে করে দেখবো যে এই বলটা এখানে এসে মিট করছে। তাহলে আমি দেখতেছি দুইটা বলেরই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন এই পয়েন্টে আছে। তাহলে আমি একটু বেসিক আবার একটু সামারি করি যে আমার এখানে কি কি আছে। একটা ফোর্সে তিনটা ফাংশন, তিনটা জিনিস থাকবে: ম্যাগনিটিউড, ডিরেকশন, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। সো তোমাকে মাথায় রাখতে হবে ম্যাগনিটিউড কি, ভ্যালু, এটা মান কত কত বড় হয়, তাই না? আর ডিরেকশন অফ ফোর্স সেটা হচ্ছে এই ফোর্সটা কোন দিকে কাজ করতেছে, এর কি এক্স এক্সিস বরাবর, অ্যালং এক্স এক্সিস, ইনক্লাইন উইথ এক্স এক্সিস, অর ওয়াই এক্সিস, অর জেড এক্সিস। এটা তোমাকে প্রেসাইজলি তোমাকে মাথায় রাখতে হবে। আরেকটা কথা তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যখন ফোর্স নিয়ে কাজ করবা, তুমি যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ ধরে নিবা, তার রেসপেক্টে অন্যগুলোকে ডিফাইন করবে যেটা আসলে কোন দিকে যাচ্ছে। তুমি তো বলে দিবা না নর্থের দিকে যাচ্ছে, সাউথের দিকে যাচ্ছে, তাই না? তুমি তো বলবা যে হয় প্লাস দিয়ে না হয় মাইনাস দিয়ে। আর তুমি ব্র্যাকেটে বলে দিবা তুমি কোন দিকটা কি যাচ্ছে, প্লাস যাচ্ছে। আমি দেখাবো এগুলো সামনের দিকে। সেকেন্ড হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, বলটা কোথায় কাজ করে। এটা খুব ইম্পর্টেন্ট। বলটা এখানে আছে দেখো, আমার এই বলটা এখানে আছে, কিন্তু পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কোন বিন্দুতে আছে, সি বিন্দু, তাই না? সো তোমাকে এটা মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আমরা যাই, আরো কিছু জিনিস আমাদের এখানে আছে। তো এখানে আছে আহ এখানে জাস্ট দেখানো হয়েছে আর কি যে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনের জিনিসগুলা। ওকে, তুমি খেয়াল করলে বুঝবা। ওকে, তো এখানে একটা বল দেওয়া আছে F = 30 নিউটন, তার ডিরেকশন হচ্ছে এদিকে। এখানে কথা আছে হেড এন্ড টেল। হেড কি, একে ফোর্স, হেড হচ্ছে মুভিং পয়েন্ট, যেটা সামনে আছে এটাকে বলা হয় হেড। আর যেটা পিছনে আছে তাকে বলা হয় টেল, অথবা আমরা বলি এন্ডিং পয়েন্ট। সো একটা ফোর্সের হেড কোথায় আছে এবং টেল কোথায় আছে এটা তোমরা জানো। তারপর একটু আমি দেখ স্লাইডে রাখছি আর কি। এবার আসো টাইপস অফ ফোর্স সিস্টেম, এটার মধ্যে 3 স্টার দেন আপনারা কষ্ট করে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এটাতে যদি কোনো ঘাটতি পড়াশোনা রেখে যাও সামনে গেলে তুমি বুঝতে পারবে না। কারণ এটার সাথে আমার ফোর্স সিস্টেম, এই ফোর্স সিস্টেমের সাথে আমার অনেকগুলা ফাংশন জড়িত আছে, আমি বলতেছি কি সাথে। প্রথমে আসো কোলিনিয়ার ফোর্স সিস্টেম। কোলিনিয়ার ফোর্স সিস্টেম কি এটা একটু যদি বলি, ফোর্স অ্যাক্টিং অ্যালং দ্য সেম প্লেন। ফোর্স অ্যাক্টিং অ্যালং দ্য সেম প্লেন মানে সবগুলা ফোর্স কি করবে, একটা প্লেনে কাজ করে। মনে করো এটা একটা তোমার প্লেন। সো এই প্লেনে সবগুলা ফোর্স কাজ করে, তাকে বলা হয় কি, কোলিনিয়ার ফোর্স সিস্টেম। ওকে, সবগুলো একটা, সরি আমি ডাইরেক্ট একটা, সরি, কোলিনিয়ার মানে একটা লাইনে কাজ করবে, ভুল হয়েছে, হ্যাঁ। সবগুলা ফোর্স হচ্ছে একটা লাইন বরাবর কাজ করবে। সবগুলা ফোর্স একটা লাইন বরাবর কাজ করে, তাকে বলা হয় কো লিনিয়ার ফোর্স সিস্টেম। ওকে, আর কনকারেন্ট ফোর্স সিস্টেম হচ্ছে সবগুলা ফোর্সের এই যে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন যদি এক পয়েন্টে হয়, কি বলছি, তাহলে কোলিনিয়ার হচ্ছে সবগুলা ফোর্স একই লাইন বরাবর কাজ করবে। আর কনকারেন্ট ফোর্স সিস্টেম হচ্ছে যদি সবগুলা ফোর্সের কি হয়, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, কি বলছি আমি, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন যদি কি হয় একই পয়েন্ট বরাবর হয়, তাকে বলা হয় কি, কনকারেন্ট ফোর্স সিস্টেম। মনে রাখবা কনকারেন্ট ফোর্স সিস্টেমে আমাদের ইকুয়েশন অফ স্ট্যাটিস্টিক দুইটা হয় সবসময়, এটা খাতায় লিখে রাখো। In concurrent force system, we have only two equation of statics, which is Fx and only Fy. এই দুইটার বাইরে তুমি কোনো ফোর্স সিস্টেম তুমি পাবা না। কোথায়? কনকারেন্ট ফোর্স সিস্টেমে দেয়ার ইজ নো এমএক্স। এমএক্স এর নামে কোন বা কোন মোমেন্টের ইকুয়েশন তুমি কনকারেন্ট ফোর্স সিস্টেম থেকে পাবা না। এটা আবার বলতেছি, এটা মাথায় রাখতে হবে। কনকারেন্ট ফোর্স সিস্টেম মানে কি, যদি সবগুলা ফোর্স কি করে একটা পয়েন্ট দিয়ে পাস করে, তখন তার কথা ইকুয়েশন থাকবে, তার ইকুয়েশন থাকবে দুইটা, হয় Fx না হয় Fy। Fx কি, সেটা হচ্ছে সবগুলো এক্স ডিরেকশনের, যদি তুমি তাকাও Fx হচ্ছে সামেশন অফ Fx, মানে এক্স ডিরেকশন যতগুলো ফোর্স আছে সেগুলোকে ডিনোট করে Fx দ্বারা। আর ওয়াই দ্বারা কি করে, ওয়াই ডিরেকশন বরাবর যতগুলো ফোর্স আছে তাদেরকে ডিনোট করে। ওকে, এটা জাস্ট মাথায় রাখবা। এখন একটা ফোর্স থাকতে পারে ইনক্লাইন করে, তাই না? তাহলে তুমি তা কি করবা, আমরা তো কম্পোনেন্ট করতে পারি, একটা এক্স কম্পোনেন্ট একটা ওয়াই কম্পোনেন্ট হিসেবে তুমি ট্রিট করবে। ওকে, প্যারালাল ফোর্স সিস্টেম বোঝা যাচ্ছে আমাদের ডেফিনিশন থেকে। প্যারালাল মানে কি, সবগুলা ফোর্স প্যারালালি থাকবে। সেটা হইতে পারে আইদার ওয়াই ডিরেকশন বরাবর, আইদার এক্স ডিরেকশন বরাবর, অথবা কি এরকম ইনক্লাইন বরাবর থাকতে আমার পারে। ওকে, এরপর আছে তোমার কো প্ল্যানার ফোর্স সিস্টেম, যেটা আমি ভুল করছিলাম ওখানে আর কি। কো প্ল্যানার মানে কি, সবগুলা ফোর্স সিস্টেম কি থাকবে, একই প্ল্যানে থাকবে। যেমন তুমি এখানে একটা বক্স আঁকো, বক্সের উপরে সবগুলা ফোর্স আছে এরকম এরকম, either they are concurrent or they are parallel, that doesn't matter. The matter is that all the forces are lies in a same plane, that we will have to remind. Okay, দেন নন কনকারেন্ট ফোর্স সিস্টেম কি, এখানে ফোর্স সিস্টেমটা হচ্ছে এমন যেখানে সবগুলা ফোর্স কি থাকবে না, একই প্লেনে থাকবে না, দে আর ইন সেপারেট প্লেন। সো এটা তো 3D ভিউতে আসতে পারে। যেমন আমার এখানে দেওয়া আছে ব্যাখ্যাগুলা, তোমাদেরকে দেখাচ্ছি। সো এখানে খেয়াল করো, এখানে বিভিন্ন উদাহরণ দেওয়া আছে এখানে সুন্দর করে, কোলিনিয়ার ফোর্স সিস্টেমটা কেমন হয় তোমরা দেখলে বুঝবা। ওকে,
সো কোলিনিয়ার হচ্ছে দেখো সবগুলো একই লাইন বরাবর কাজ করতেছে। কো প্ল্যানার প্যারালাল, ওকে। কো প্ল্যানার প্যারালাল মানে কি সবগুলো একটা প্লেনের মধ্যে আছে এবং প্যারালাল আছে। এরপরে তোমার আছে এখানে প্যারালাল বলছে আর কি। আর কনকারেন্ট সবগুলা ফোর্স একটা একটা পয়েন্টে মিলিত হয়েছে তাই না, বা বের হয়েছে। দেন নন কনকারেন্ট হচ্ছে এই যে একই প্লেনে নাই আর কি। ওকে, এটা তোমার এরকম মনে করো একটা বক্সের উপরে তুমি এদিক থেকে টানতেছো, তোমার ভাই এদিক থেকে টানতেছে, আমি এদিক ধাক্কা দিচ্ছি। তাহলে এই ফোর্স গুলা কিন্তু পয়েন্ট অফ কি ইন্টারসেকশন সেম পয়েন্ট হবে। দেখো এটার পয়েন্ট অফ ইন্টারসেকশন কথা এখানে, তারকে তুমি পিছন দিকে টানো তাহলে তার রেপ্লিকেশন হচ্ছে এটা এখানে, কিন্তু এটার রেপ্লিকেশন কোথায়, সামহার অ্যানাদার পয়েন্ট। ওকে, সো এই পয়েন্ট অফ রিলেশন কিন্তু সেম পয়েন্টে নাই। সো পয়েন্ট অফ রিলেশন যদি সেম পয়েন্টে না থাকে সেটা কিন্তু হবে না কি কনকারেন্ট হবে না। যে নন কনকারেন্ট ফোর্স সিস্টেম এটা কথা বলছে আর কি। আর নন কো প্ল্যানার, নন কো প্ল্যানার কি, তুমি নিতেছো একজেট প্ল্যান, ফোর্স আসছে কোন প্ল্যান থেকে, একটা ফোর্স আসতেছে নন কোপ্ল্যানার প্যারালাল আছে। নন কোপ্ল্যানার প্যারালাল মানে কি এগুলি নন নন কোপ্ল্যানার কি তোমার প্লেন হচ্ছে এক জেড, ফোর্স আসতেছে কোন থেকে, ওয়াই থেকে তাই না। আর যদি এখানে এদিক থেকে এটা দিতাম আমি, তাহলে সেটা কিন্তু প্যারালাল থাকতো না, সেটা দেখি নন কনকারেন্ট ফোর্স, নন কনকারেন্ট নন প্যারালাল ফোর্স সিস্টেম হয়ে যেত। হ্যাঁ, তো তোমরা এগুলি পারবা আশা করি। এখানে আমি আরো ডেফিনেশন রাখছি তোমার এখানে যে collinear force system কি all force act along a single line either in the same direction or opposite direction। কিছু এক্সাম্পল এখানে আছে, ফোর্স মিট এট সিঙ্গেল পয়েন্ট কনকারেন্ট ফোর্স সিস্টেমের জন্য। ওকে, দেন তোমার আছে কনকারেন্ট ফোর্স সিস্টেমের সঙ্গে এখানেও আছে, ডাবল হয়ে গেছে মনে হয়। আচ্ছা ব্যাখ্যা আছে আর কি, প্যারালাল ফোর্স হইতে পারে, আনপ্যারালাল হইতে পারে। আম, এখানে ওকে, আমার এখানে আছে কোপ্লেনার এন্ড নন কোপ্লেনার ফোর্স সিস্টেম, তুমি দেখে নিও এটা। রেজাল্টেন্ট ফোর্স, ওকে। আমার যেটা ইম্পর্টেন্ট এখানে মনে রাখতে হবে, আমার এখান থেকে মূলত আমরা এখান থেকে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম এখান থেকে কাজ করে। রেজাল্টেন্ট অফ ফোর্স কি, সিঙ্গেল ফোর্স দ্যাট হ্যাজ দ্য সেম ইফেক্ট অ্যাজ দ্য এন্টায়ার ফোর্স সিস্টেম। তাহলে বলছে যে তোমার পুরা সিস্টেমের উপরে মনে করো, এখানে মনে করো অসংখ্য ফোর্স কাজ করতে পারে তাই না। সরি, হোয়াটস দ্য প্রবলেম হিয়ার। ওকে, খেয়াল করো এখানে হচ্ছে মনে করো একটা সিস্টেমের উপরে অসংখ্য ফোর্স আছে এরকম এক, দুই। আমি যদি একটু সুন্দর করে এখানে দেখাই, তোমার মনে করো এই একটা পয়েন্ট, ও পয়েন্ট দিয়ে 10 নিউটন এটা বলে এখানে কাজ করে, 5 নিউটন এটা বলে এখানে কাজ করে তাই না। তোমরা কি পড়ছিলে রেজাল্টেন্ট ফোর্স, যে দুইটা বল লব্ধি তাদের কি করে কর্ণ বরাবর কাজ করবে বা মধ্যখান দিয়ে যাইতে পারে তাই না। এই যে ফোর্সটা সেটা আসলে কি, এই দুইটা ফোর্সের ইফেক্টটা কার মধ্যে মানে প্রতিলক্ষিত হয়, পরিলক্ষিত কার মধ্যে, এই যে আর রেজাল্টেন্টের মাধ্যমে কি হয় সেটা এক্সিবিট হয়। তো আমাদের মনে রাখতে হবে যে রেজাল্টেন্ট ফোর্স আসলে এটাই আর কি, অনেকগুলা বল থাকবে, সেগুলার লব্ধিটা কোন দিকে কাজ করে তাই না, এটাই হয় আর কি। ইকুইলিব্রিয়াম কি হয়, দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ জিরো, যদি আর জিরো হয়ে যায় তাহলে কি হবে, বলছে এটা ইকুইলিব্রিয়ামে থাকবে। ইকুইলিব্রিয়ামে মানে কি, মনে করো তুমি একটা বস্তু দেখবে যে তোমরা অনেক সময় একটা বিল্ডিং এ চিন্তা করো, সেটা কিন্তু বাতাসের সাথে এদিকে ডলে না ওদিকে ডলে না তাই না, স্থির অবস্থায় আছে। দ্যাট মিনস কি এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন মেনটেন করতেছে। যদি সে ঢুলতো এরকম করে যাইতো তাহলে কিন্তু সে ইকুইলিব্রিয়ামে থাকতে পারতো না। ওকে, এবং তুমি মনে করো যে একটা বলকে টেবিল উপর রেখে দিছো, সেটা মুভ করতেছে না, স্থির অবস্থা আছে, ইট ইজ ইন এট রেস্ট, সো দ্যাট ইন্ডিকেটস দ্যাট দেয়ার ইজ নো রেজাল্টেন্ট ফোর্স শেয়ার, বড় রেজাল্টেন্ট ফোর্স ইজ জিরো। ওকে, সবগুলো ফোর্সের কম্পোনেন্ট কি হয়ে যায়, একটা একটা ব্যানিশ করে দেয়। ওকে, সো এটা তুমি পারবা আশা করি। এবং আমাদের যেটা মনে রাখতে হবে যে কন্ডিশন কি আসলে রেজাল্টেন্ট ফোর্সের অথবা ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হচ্ছে যে সাম অফ ফোর্স অল ফোর্স অফ জিরো, এটা হচ্ছে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, এটা লিখে রাখো একটু। কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম সেটা হচ্ছে কি সাম অফ ফোর্সেস আর জিরো, সাম অফ মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট ইজ জিরো। ওকে, তো সাম অফ ফোর্স ইকুয়াল টু জিরো এন্ড সাম অফ মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট ইজ জিরো। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে কিসের জন্য, ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের জন্য। এখন সাম অফ ফোর্স দুইটা হইতে পারে, খেয়াল রাখতে হবে। সাম অফ ফোর্স হচ্ছে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু জিরো, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু জিরো, আর সামেশন অফ এম ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে ইকুয়েশন অফ স্ট্যাটিস্টিক ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তাহলে ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য এই তিনটা ইকুয়েশন অফ স্ট্যাটিস্টিক কি হতে হবে, সবসময় শূন্য আসতে হবে, না হলে কি হবে না সেটা আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন হবে না। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এগুলি, তোমরা জানো অনেক কিছু। ওকে, এবার আসো কম্পোজিশন অফ ফোর্স। তো কম্পোজিশন অফ ফোর্স এখানে খেয়াল করো, আহ যদি আমি স্লাইড থেকে দেখাই এখানে। ওকে, এখানে কি কি আছে, এফ ওয়ান একটা ফোর্স আছে, সরি। ওকে, এখানে দেখে এফ ওয়ান একটা ফোর্স আছে, এফ টু একটা ফোর্স আছে, এফ ফোর এবং এফ থ্রি একটা ফোর্স আছে তাই না।
এবং দে আর অ্যাক্টিং ইন ডিফারেন্ট অ্যাঙ্গেলস উইথ এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস। ওকে, তার এক্স ওয়াই এর সাথে কি হতেছে, ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ ক্রিয়াশীল আছে আর কি। তো আমাদেরকে এখন বের করতে বলছে কম্পোজিশন অফ ফোর্স, এই ফোর্স গুলো কম্পোজিশন করতে বলছে আর কি। সো কেউ করবো, দেখো আমি তাহলে কি করবো, F1 এর একটা কি থাকবে, কম্পোনেন্ট থাকবে না, সেটা কোন বরাবর, এফ এই ডিরেকশন, তাই না? তাহলে কি হবে, F1 cos আলফা ওয়ান। সো তার আরেকটা কম্পোনেন্ট তো ওয়াই বরাবর থাকবে, তাই না? তাহলে সেটা কি হবে, F1 সাইন আলফা ওয়ান। সেটা তোমরা 9 10 দিয়ে শিখে আসছো, ফোর্সের কম্পোনেন্ট করা শিখছো না? যদি একটা ফোর্স এরকম করে কাজ করে আর সেটা এক্স এর সাথে থিটা কোণ করে, তাহলে অ্যাক্সিস বরাবর কি হবে, যার সাথে কোণ করে সেটা হবে থিটা কস থিটা, অপোজিটে কি হবে, সাইন থিটা হবে। সো সিমিলারলি যদি আমি F2 কে কি করি, কম্পোনেন্টে নেই তার, মানে F1 কে কম্পোনেন্টে নেওয়া মানে কি, এই ফোর্সটাকে আমরা দুই এক্সিস বরাবর ভাগ করে দিচ্ছি, তাই না? সো F2 টাকে আমি দুই এক্সিস বরাবর ভাগ করে দিব, কারণ এই F ফোর্স যদি ইনক্লাইনলি কাজ করতেছে, তাই না, তার ইফেক্ট এক্স এক্সিস বরাবর থাকবে এবং ওয়াই এক্সিস বরাবর থাকবে। সো F2 বরাবর তুমি যদি নিয়ে যাচ্ছ, তাহলে সেটা কি হবে, F2 cos আলফা টু, এখানে আরেকটা দেবে, তুমি একটু চিহ্ন দিও, হ্যাঁ, কোন দিকে কাজ করতেছে, F2 সাইন আলফা টু, তাই না? এবার দেখো F3 জন্য কি হবে, F3 জন্য এই বরাবর একটা আসবে, সেটা হচ্ছে F3 cos আলফা থ্রি, আরেকটা নিচের দিকে আসবে, সেটা হচ্ছে F3 সাইন আলফা থ্রি। ওকে, সিমিলারলি F4 এর জন্য এখানে একটা আসবে F4 cos আলফা ফোর, আর নিচে একটা আসবে F4 সাইন আলফা ফোর। সো আমার কাজ সামেশন অফ এক্স ওয়াই করা। সো লেখো সামেশন অফ এক্স। যখন সামেশন অফ এক্স লিখবা, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অল দা ফোর্স অ্যালং এক্স অ্যাক্সিস তুমি আনবা, তবে তোমাকে একটা জিনিস দেখাই দিতে হবে, সেটা সেটা স্যাররা তোমাকে অবশ্যই বলে দিচ্ছে ক্লাসে, যে তুমি অবশ্যই ডিরেকশন দেখাই দেবে কোন দিকে তুমি প্লাস ধরছো। তো আমি দেখো একটা অ্যারো দিছি এফ এক্স এর উপরে, দিয়ে লিখছি প্লাস। দ্যাট মিনস এই দিকে যারা আছে এক্স মানে শূন্যের ডান দিকে যারা আছে মূল বিন্দুর, মানে অর দা কম্পোনেন্ট অফ ফোর্স হুইচ লাইজ রাইট সাইড অফ দা অরিজিন, উই উইল কনসিডার দেম অ্যাজ পজিটিভ ফোর্স সিস্টেম, ওকে, অর পজিটিভ ফোর্স। আমি আবার বলতেছি, যারা মূল বিন্দু ডান পাশে আছে তাদেরকে আমি কি করবো, পজিটিভ হিসেবে কনসিডার করবো। তাহলে আমার মূল বিন্দু ডান পাশে কারা কারা আছে, দেখো তো ওই দিকে কারা কাজ করে, এই দুইটা ফোর্স না? সো এই দুইটাকে আমি লিখবো F1 cos আলফা ওয়ান প্লাস F4 cos আলফা ফোর। তাহলে ওইদিকে দুইটা লিখতে হবে। এখন দেখো এক্স অ্যাক্সিস বরাবর আরো দুইটা ফোর্স আছে, সেটা কোন ডিরেকশনে আছে, দে লাইজ অন লেফট হ্যান্ড সাইড অফ লেফট সাইড অফ অরিজিন, সো উই উইল কনসিডার দেম এজ মাইনাস, বিকজ আমরা এই পাশ থেকে প্লাস ধরছি, যেহেতু এই পাশকে প্লাস ধরছি তাহলে ওই পাশটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে মাইনাস F2 cos আলফা টু মাইনাস F3 cos আলফা থ্রি। সো এখান থেকে তোমরা এফ এক্স টা বের করতে পারবে আই থিঙ্ক। এবার তোমাদের যদি বলি আমি, এফ ওয়াই টা বের করো, সামেশন অফ এফ ওয়াই। সামেশন এফ ওয়াই মানে কি, এ ওয়াই বরাবর যতগুলো ফোর্স আছে, তাই না, এ ওয়াই ডিরেকশন বরাবর যতগুলো ফোর্স আছে তাদের সমষ্টি হবে। তো সেই ক্ষেত্রে আমাকে বলে দিতে হবে যে আমি কোন দিকে পজিটিভ নিতেছি। So আমি ধরবো যে প্লাস এফ ওয়াই, উপরের দিকের ফোর্স গুলোকে আমি পজিটিভ ধরছি। তাহলে উপরের দিকে আমার কি আছে, F1 আছে, F2 আছে। সো আমি লিখবো F1 সাইন আলফা ওয়ান প্লাস F2 সাইন আলফা টু। এই দুটো কোন প্লাস ধরছি কারণ দুটো উপর দিকে কাজ করে। সো যারা নিচের দিকে কাজ করে তাদেরকে আমি কি করবো, মাইনাস হিসেবে ট্রিট করবো। তাহলে F3 সাইন আলফা থ্রি মাইনাস F4 সাইন আলফা ফোর। ওকে, সো এফ এক্স পেয়ে গেছি, এফ ওয়াই পেয়ে গেছি। এখন আমাকে যদি বল লব্ধি কত, তাহলে আমার কাজ সিম্পল, আর ইজ ইকাল টু সামেশন অফ এফ এক্স হোল স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই হোল স্কোয়ার ইন্টু রুট ওভার। এখান থেকে আমি আর পেয়ে যাব। আর টেন থিটা বের করতে বললে কত ডিগ্রি তারা কাজ করতেছে আমি সেটা বের করে ফেলতে এখান থেকে পারবো। সো এটা হচ্ছে আমার বেসিক্যালি, যদি আমার এটা কিন্তু কনকারেন্ট ফোর্স সিস্টেম, সবগুলা ফোর্স কিন্তু একটা পয়েন্টে মিট করছে, সেজন্য আমার কাছে কিন্তু দুইটা ইকুয়েশন আছে, এফ এক্স এবং এফ ওয়াই, কোনো এম নাই, খেয়াল করছো? সো এটা তোমাকে মাথায় রাখতে হবে, তুমি কোন ফোর্স সিস্টেম নিয়ে কাজ করতেছো। তুমি মনে করো কাজ করতেছো কনকারেন্ট ফোর্স সিস্টেম নিয়ে, সেখান থেকে মুভমেন্ট নিয়ে বসে আছো, তাহলে কিন্তু হবে না। আবার এটা অনেকেই করে, তোমরা মনে হচ্ছে ভাই এগুলি কি বলতেছেন, এটা কি কেউ করে করে যখন উপরে ক্লাসে আসে তখন সবাই দেখে ভুলগুলাই করে। সো একটু কেয়ারফুল যে তুমি কোন ফোর্স সিস্টেমে কাজ করতেছো। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো। সো আই গো প্রসিড, ওকে। সো এখানে তারা দেখাইছে, তোমরা দেখে নিতে পারো, এটা আমি স্লাইড দিয়ে দিব। ওকে, নেক্সট। ওকে, why needs work। সো আমরা পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে আরেকটা এক্সাম্পল আমাদের আছে এখানে। আহ দেখি তোমরা এটা পারো কিনা, ট্রাই করো। ফোর্স সিস্টেম অন any I on an eye bolt determine the resultant of force on the bolt। সো তোমরা এটা নিজেরা ট্রাই করবা, তোমরা পারবা আশা করি।
সলিউশনটা, অ্যান্সারটা দেওয়া আছে, ম্যাচ করো, না পারলে পরে তোমরা বলবা, আমি করাই দেবো, সমস্যা নেই। প্রিন্সিপাল অফ ইকুইলিব্রিয়াম। তো প্রিন্সিপাল অফ ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমাদের দুইটা আছে, টু ফোর্স প্রিন্সিপাল এন্ড থ্রি ফোর্স প্রিন্সিপাল। তো টু ফোর্স প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে যে ইফ আ বডি, ইফ আ হুম এখন হুম। আচ্ছা, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইকুইলিব্রিয়াম। তো টু ফোর্স প্রিন্সিপাল এন্ড থ্রি ফোর্স প্রিন্সিপাল। তো টু ফোর্স প্রিন্সিপাল জিনিসটা কি হচ্ছে, ইফ আ বডি ইন ইকুইলিব্রিয়াম ইজ অ্যাক্টেড আপন দ্য টু ফোর্স দেন দে মাস্ট বি ইকুয়াল অপোজিট এন্ড কোঅর্ডিনেট। আমি এক কথায় বলি, যদি কনকারেন্ট ফোর্স সিস্টেম হয় তাহলে হবে টু ফোর্স প্রিন্সিপাল, মানে সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই মাস্ট বি জিরো। আবার বলতেছি, টু ফোর্স প্রিন্সিপাল তখনই খাটবে যদি সিস্টেমটা কি হয়, এটা কনকারেন্ট ফোর্স সিস্টেম, অল দা ফোর্স অ্যাক্টিং ইন আ সেম পয়েন্ট, all the force all the force acting in the same point or point of application is সেম, মানে এই একটা সার্টেন পয়েন্টে, যদি একটা পয়েন্টে সবগুলো ফোর্সের অ্যাক্টিং পয়েন্ট থাকে, যেটা আমরা বলছি কনকারেন্ট ফোর্স সিস্টেম, ওই ক্ষেত্রে টু ফোর্স প্রিন্সিপাল ইউজ করবা। আর থ্রি ফোর্স প্রিন্সিপাল ইউজ করবা যদি কো প্লেনার হয়, নট কনকারেন্ট, কো প্লেনার মানে একই প্লেনে আছে বাট দে আর নট কো প্লেনার, তাহলে কি ইউজ করতে পারবো আমরা প্রিন্সিপাল অফ মোমেন্টাম, মানে মোমেন্টাম যে ইকুয়েশনটা ছিল সেটা ইউজ করতে পারবো। তারা এখানে ব্যাখ্যা করছে, if body in equilibrium is acted upon the three force that's mass within, এখানে বলে দিছে আর কি। ওকে, এই যে থার্ড ফোর্সের কথা বলতে, থার্ড ফোর্স আর ইন আদার ওয়ার্ড মাস্ট বি কো-প্লেনার নন কনকারেন্ট। আচ্ছা, ওকে, সমস্যা নেই, তো আমরা এটা পড়ে নিবাম। লামিস থিওরিয়াম তো আমরা জানি, সেটা আমরা ছোটবেলা পড়ছিলাম, তিনটা ফোর্স যদি কি করে, ইফ থ্রি কো-প্লেনার ফোর্স অ্যাক্টিং এট আ পয়েন্ট ইন ইকুইলিব্রিয়াম দেন ইজ ফোর্স ইজ proportional to the sin in of the angle between the other two। তোমরা এটা পড়ছিলা, পি বাই সাইন আলফা, যে ফোর্সটা কাজ করে তার অপোজিট, যদি পি নাও তাহলে অপোজিট ফোর্সের অ্যাঙ্গেল, যদি কিউ নাও তাহলে অপোজিট ফোর্সের অ্যাঙ্গেল, আর আর নিলে অপর দুইটা ফোর্সের অ্যাঙ্গেল সাথে সাইন থিটা নিবা, তাই না? এটা তোমরা করছিলে আই থিঙ্ক। সো তোমরা এটি পারবা। আমি তারপর আমি একটু হালকা আলোচনা করবো, অনেকে আবার পড়ো নাই তোমরা, ইউজ করছো, অ্যাভয়েড করছো, স্টাইলটা অ্যাভয়েড করছো। আমি শুধু আমি কি বলছি, যদি থ্রি কো প্ল্যানার ফোর্স অ্যাক্টিং এটা একটা পয়েন্টে বি ইন ইকুইলিব্রিয়াম, এক কথা হচ্ছে যদি ফোর্সটা কি হয়, তিনটা ফোর্স যদি কনকারেন্ট ফোর্স সিস্টেমে থাকে, কি বলছি, সোজা কথা, তিনটা ফোর্স সিস্টেম যদি কনকারেন্ট ফোর্স সিস্টেমে থাকে, তিনটা ফোর্স, তাহলে তাদের রিলেশনটা কিরকম হয়, ফ্রি ফোর্স যদি নেই আমি, সেটা হবে অপর যে দুইটা ফোর্স আছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সাইন থিটার সমানুপাতিক। সিমিলারলি কিউ হবে কি, কিউ যখন নিব তখন অ্যাঙ্গেল কোনটা নিব, পি এবং আর মধ্যবর্তী অ্যাঙ্গেল, পি এবং আর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, বিটা। যখন আমি আবার কি নিব, এখানে কিউ নিব, তাহলে কিউ নিলে কি করবো আমি, কিউ হচ্ছে এটা ফোর্স, তাই না? সরি, কিউ তো আমি নিচে, আর যদি নেই আমি এখানে, আর নিলে তোর অ্যাঙ্গেল কোনটা আসবে, গামাটা, গামার অ্যাঙ্গেল মানে পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেটা হবে সাইন গামা। তোমরা এগুলি পারো, খুব বেসিক মেকানিক্স, জাস্ট দেখানো আর কি। এটা ম্যাথও মনে হয় এখানে আছে, খেয়াল করো। তোমাদের এখানে ম্যাথ আছে যে স্মুথ স্পেয়ার অফ ওয়েট ডব্লিউ ইজ সাপোর্টেড। তোমার ম্যাথটা দেখে নিবা, জাস্ট লামির ফর্মুলা এখানে ইউজ করা হয়েছে, সলিউশনটা এখানে আছে আর কি। জাস্ট একটু দেখে নাও, স্মুথ স্পেয়ার অফ ওয়েট ডব্লিউ ইজ সাপোর্টেড ইন কন্ট্রাক্ট। যদি আমি ফিগারটা এখানে আঁকি, বলছে একটা স্পেয়ার কি করা হয়েছে, একটা ভার্টিক্যাল ওয়াল আছে, তাই না? একটা ভার্টিক্যাল ওয়াল আছে। আহ প্রথমে একটা ভার্টিক্যাল ওয়াল তুমি এঁকে ফেলো, সেটাকে ভার্টিক্যাল ওয়ালটা আমি আঁকলাম, প্রশ্ন মতো মতো আঁকা, সমস্যা নেই, পারবা। একটা এই স্মুথ স্পেয়ার অফ ওয়েট ডব্লিউ সাপোর্টেড ইন কন্টাক্ট উইথ স্মুথ ভার্টিক্যাল ওয়াল, তো এটা এই ভার্টিক্যাল ওয়ালের সাথে সাপোর্টে আছে বাই স্ট্রিং ফাস্টেনেড টু আ পয়েন্ট ইন অন ইট সার্ফেস, একবারে একটা রশি দিয়ে বাঁধানো আছে এখান থেকে। ওকে, at the end of being attached to the point of wall, if the length of the string is equal to the radius of the sphere, if the length of the string is equal to the radius of the sphere, find the tension in the string and direction of the wall। তাহলে বলছে এই তারটার লেন্থ কার সমান, তোমার, মানে তারটা তার এখানে বানবে না, তারটা বানবে তোমার এই জায়গায়, খেয়াল করো, এই জায়গায় তারটা সে বানবে, তাই না? সরি, ওকে, এই জায়গায় সে দড়িটা বানলো, হ্যাঁ। তাহলে এই জায়গায় সে টানটা বাঁধে, সাপোজ এখানে বানলো, সেন্টারটা আমি একটু স্কোয়ারটা একবারে ভালো হয় না আর কি। আহ একটু এই জায়গায় দাও সেন্টারটা, ওকে।
সো সে রূপ দিয়ে বেঁধে রাখলো, তাহলে এই জায়গায় এখন দেখো আমার রিয়েকশন অ্যানালাইজ করি, বস্তুর ওয়েট সবসময় কোন দিকে কাজ করে, ডাউনওয়ার্ড, তাই না? আর এই জায়গায় একটা সারফেসের কি আছে, রিয়েকশন আছে। আর আর এখানে একটা রশির টেনশন আছে, তাই না? তো দেখো রশিটা কিন্তু পয়েন্ট অফ প্রেশার কিন্তু এখান দিয়ে হবে, সার্কেলে কেন্দ্র দিয়ে হবে। হ্যাঁ, তো এটা যদি আমি সেপারেট করে লিখে ফেলি, দৃশ্য এরকম দাঁড়াবে, ওয়েট কাজ করে বরাবর, রিয়েকশন এই বরাবর, আর এই জিনিসটা যে টেনশন, যে রুফের টেনশন, এটা হচ্ছে যে বলছে না যে ফাইন্ড দ্য টেনশন ইন স্ট্রিং, তাহলে স্ট্রিংটা কত টান নিবে সেটা বের করতে বলছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমার সিস্টেমটা। এখন এখন আমার কাছে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে একটু খেয়াল করতে হবে। ইফ দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য স্পেয়ার, স্ট্রিং এর লেন্থ হচ্ছে রেডিয়াস অফ স্পেয়ারের সমান। ওকে, তো এই লেন্থটা হচ্ছে আমার কাছে, মনে করো স্পেয়ারের এরিয়া যদি আর হয় তাহলে এটা হবে আর। ওকে, আর এটা কত আর, তো আমি এখান থেকে অ্যাঙ্গেলটা বের করতে পারি। যদি আমি একটু দেখো ড্র করি একটু আলাদা করে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আর, যে আমি পয়েন্টে দিলাম ও, হ্যাঁ, ও এ দিলাম, তাহলে ও এর ডিস্টেন্স হচ্ছে আর। কিন্তু তোমরা বলতো এটা যদি আমি বি নাম দিই, অবি কত হবে একটু বলো দেখি। অবি হবে, তোমরা বুঝেই গেছো, এখানে দুইটা, একটা আর প্লাস আর, মানে টু ওয়াইজ আর হবে, তাই না? তাহলে সেখান থেকে আমাকে অ্যাঙ্গেলটা বের করতে হবে, কিভাবে বের করবো? আমি বেস জানি আর কি জানি, হাইপোটেনিয়াস জানি। সো ইট ইজ ভেরি ইজি, উই ক্যান ইউজ দ্য কোসাইন ফর্মুলা। সো উই নো from cosine formula cos, if I take it as theta equal to, what is cos theta indicate, base by hypotenuse, so it is half, and we know, so for half theta will be how much, cos, I think 60 degree, right? So this angle will be 60 degree, and the reaction and the vertical self weight, W is the self weight of what, sphere, and we know self weight always act downwards, right? So the angle will be 90 degree, and this angle will be how much? This can be easily calculated if we subtract 150, right? From how much? From 360 to subtract 150, we will get maybe how much? 300, 210, right? Degree. So use the Lamis formula. What the Lamis say? If we take the tension T, then according to Lamis formula, আমরা কি লিখবো? অপর দুইটা সাইন থিটা, থিটা কত হবে? যে আমি টি কে নিচ্ছি, তো টি নিলে অপর দুইটা যে ফোর্স আছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তো আর এবং ডব্লিউ এর অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি নিব। তোমরাই বলো একটু, যদি আমি আর কে নেই, বস্তু ওয়েট কে নিলাম, ডব্লিউ কে নিলাম, তাহলে কোন দুইটা অ্যাঙ্গেল নিব? ডব্লিউ নিলে অ্যাঙ্গেল নিতে হবে কোনটা, আর এবং টি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেটা হচ্ছে সাইন 60। এবার যদি আমি রিয়েকশনটাকে নেই, আরটাকে নেই, তাহলে অ্যাঙ্গেল নিতে হবে কোনটা, অ্যাঙ্গেল নিতে হবে এটা, আর এবং টি এর মধ্যে ডব্লিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাই না? তাহলে সাইন কত আসবে, 210। তো আমার কাছে চাইছে কি তারা, তারা আমার কাছে চাইছে রিয়েকশন অফ দ্য ওয়াল এবং এটা। তাহলে আমি একটা কাজ করি, সো আমি এই দুইটাকে নিয়ে একটা রিলেশন বানাই। তাহলে টি সাইন 90 মানে কিন্তু ওয়ান, সো আমি এখানে ওয়ান বসাতে পারি। আহ 2 ওমেগা লিখতে পারি, দেখো সাইন 60 ডিগ্রি, তাই না? সাইন 60 মানে কি, √3/2, সো লিখতে পারি 2/√3 ডব্লিউ। তার মানে যে তোমার যে রূপ আছে তার টেনশন কত আসবে, টু বাই √3 ডব্লিউ। আর আর বের করতে পারবা না সিমিলারলি, এখান থেকে বের করতে পারবা, ফেলতে পারবা, তাই না, রিলেশনশিপ থেকে আর কি। তুমি যদি লিখে এখানে, স্পেস আমি পাশে লিখতেছি, খেয়াল করিও। যদি আমি এখানে লিখি এটাকে এই জায়গায়, যে আর বাই সাইন 210 ইকুয়াল টু ডব্লিউ বাই সাইন 60। সো সাইন 60 মানে বেসিক্যালি কত আমরা জানি, √3/2, সো এটা আসবে 2/√3 অ্যাজ প্রিভিয়াস ওয়ান। অ্যান্ড হোয়াট দ্য ভ্যালু অফ সাইন 210, এটা একদম মুখস্থ আছে তোমাদের, আমি জানি। সেটা হচ্ছে সাইন 30 ডিগ্রি মান, যেটা মাইনাস আসবে, থার্ড কোয়াড্রেন্ট চলে গেছে সেটা, সেটা আসবে মাইনাস হাফ অফ আর, তাই না? তো দেখতে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আসবে আর ইকাল টু, এত বছর যে মাইনাস কেন আসছে, মাইনাস আসার কারণ হচ্ছে কি, এটা পরে ব্যাখ্যা করবো আমি। আমার রিয়েকশনটা আমি যখন এখানে আঁকছিলাম, হ্যাঁ, এই রিয়েকশনের দেওয়াল আমার কোন দিকে দেয়, দেওয়াল আমার কিন্তু এদিকে ফোর্স দিবে, তাই না? আমার অ্যাকশনটা এদিকে, আমার অ্যাকশনটা হচ্ছে এদিকে, রিয়েকশন কোন দিকে দিবে সবসময়, উল্টা দিকে দিবে, সেজন্য এই ফোর্স ডিরেকশন দিকে না হয়ে এইদিকে হবে। এইটাই জাস্ট ইন্ডিকেট করে মাইনাসটা, ডিরেকশন চেঞ্জ করে দিবা। ওকে, সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। সো তোমরা করে নিবা। আমি আর লাস্ট একটু ব্রিফ দিচ্ছি, আমি সূত্র ইউজ করার নিয়ম কি। যেমন এখানে তিনটে ফোর্স থাকে, আমি একটু দেখা দিচ্ছি, অনেকে হয়তো আবার কনফিউশন থাকতে পারো না, আমি সূত্র নিয়ে, এ বি সি।
তিনটা ফোর্স সিস্টেম, এ বির মধ্যবর্তী কোণ আলফা, বিসির হচ্ছে বিটা, আর সি এর হচ্ছে গামা। তো লামি আমাদেরকে বলে তুমি যদি এ ফোর্স মানে এফ এ, এফ বি এবং এফ সি, এফ এ যদি তুমি লিখো, এটা হচ্ছে তিনটা ফোর্স কিসে আছে, ইকুইলিব্রিয়াম আছে। ইকুইলিব্রিয়াম মানে কি, তাদের রেজাল্টেন্ট শূন্য। সো এফ এর সম্বন্ধে আমি লিখি, তাহলে তার সাথে নিচে কি লিখবো, সাইন অফ অ্যাঙ্গেল বিটুইন এফ বি এবং এফ সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। হ্যাঁ, ঠিক যেমন এরপরে যদি আমি লিখি এফ বি লিখি, তাহলে কি করবো, তাহলে আমি সাইনের সাথে কোন দুটো অ্যাঙ্গেল নিব, এফ এ এবং এফ সি এর অ্যাঙ্গেল নিব। ওকে, এটাই আর কি আছে। তো এখন দেখো জাস্ট যদি আমি বলি এফ এ, এফ বি এবং এফ সি এর অ্যাঙ্গেল কত, এফ বি এবং এফ সি এর অ্যাঙ্গেল হচ্ছে, এফ বি এফ সি অ্যাঙ্গেল হচ্ছে বিটা। আর যখন আমি এফ বি নিতেছি তখন কার অ্যাঙ্গেল লাগতেছে, এফ এ এফ সি, অ্যাঙ্গেল হচ্ছে গামা। সো এটাই বেসিক্যালি ডিফারেন্স আর কি, সাইন গামা। তারপর তোমাদের সমস্যা হলে তোমরা বলবা, সমস্যা নেই, তো দেখানো যাবে এটা। সো আমরা পরবর্তী চলি, সামনে কি আছে আমরা দেখতে চেষ্টা করি। এখানে সলিউশনটা করা আছে, তোমরা দেখতেছো। ওকে, আচ্ছা সাইনের মান হচ্ছে, এখানে আমি ভুল লিখছিলাম মনে হয়, √3/2 না, √3/2 হলে আচ্ছা ঠিক আছে, টু পড়ে যাবে, ঠিক আছে। ওকে, আমাদের টেনশন 2W/E ছিল। আর রিয়েকশনে দেখো, এখানে আমার সাথে একটু খেয়াল করো, রিয়েকশনটা আমি যেদিকে ধরছিলাম তারা অপোজিটে ধরছে। ওকে, এগুলো আমরা যখন ফ্রি ভিডিও ডায়াগ্রাম আঁকবো তখন শিখে নিবো আর কি। তো এখানে একটা ম্যাথ আছে, আই থিঙ্ক তোমরা এটা করতে পারবা। সো তোমরা ট্রাই করবা, না পারলে তখন আমি এবার দেখাবো নি। এখানে একটা ম্যাথ আছে, এখানেও আছে আর কি। সো আমি একটু ওকে, অনেক কিছু পরে এখানে বাকি আছে।